পুলিশ পদোন্নতি এমসিকিউ পরীক্ষা 2022 এসআই থেকে এসআই। প্রশ্ন নম্বর 1, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতাপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা অপরাধীকে কতদূর পর্যন্ত অনুসরণ করতে পারেন? সঠিক উত্তর হল বাংলাদেশের যেকোনো স্থানে। ফৌজদারি কার্যবিধির ধারা 58 অনুযায়ী অপরাধী অন্য থানা বা অন্য জেলায় চলে গেলেও অনুসরণের ক্ষমতা শেষ হয় না। বাংলাদেশের যেকোনো প্রান্তে গিয়েও তাকে অনুসরণ করা যাবে। প্রশ্ন নম্বর 2, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জনসাধারণ কোন কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করতে বাধ্য? সঠিক উত্তর হল সবগুলো ক্ষেত্রেই। ফৌজদারি কার্যবিধির ধারা 42 অনুযায়ী অভিযুক্তের পলায়ন ঠেকানো, শান্তিভঙ্গ প্রতিরোধ করা, সরকারি সম্পত্তির ক্ষতি রোধ করা, এই 3টি ক্ষেত্রেই জনসাধারণকে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করতে হবে। আইনত সাহায্য করতে বাধ্য হওয়ার পরও সাহায্য না করলে তা দণ্ডনীয় হতে পারে। প্রশ্ন নম্বর 3, ক নামক আটককৃত এক ব্যক্তি হাতকড়াসহ পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেল, দণ্ডবিধি অনুযায়ী সে কোন ধারায় অপরাধ করেছে? সঠিক উত্তর হল দণ্ডবিধির ধারা 224। এই ধারা অনুযায়ী কেউ বৈধ হেফাজত থেকে পালালে বা পালানোর চেষ্টা করলে অপরাধ সংঘটিত হয়। পালানোর চেষ্টাটুকুই অপরাধের জন্য যথেষ্ট, পালাতে সফল হতে হবে এমন নয়। প্রশ্ন নম্বর 4, ক নামক 30 বছর বয়সী একজন ব্যক্তি 7 বছরের শিশু গোকে দিয়ে খোকে হত্যা করালেন, এই ঘটনায় দণ্ডবিধি অনুযায়ী কি হবে? সঠিক উত্তর হল হত্যার প্ররোচনা দেওয়ার অপরাধে দণ্ডিত হবে। দণ্ডবিধির ধারা 82 অনুযায়ী 9 বছরের কম বয়সী শিশুর কাজ অপরাধ হিসেবে গণ্য হয় না, কিন্তু যিনি সেই শিশুকে অপরাধে প্ররোচিত করেছেন তিনি সহযোগিতা বা প্ররোচনার দায় সম্পূর্ণ দায়ী থাকবেন। প্রশ্ন নম্বর 5, দণ্ডবিধি অনুযায়ী কখন চুরিকে দস্যুতা বলে ধরা হয়? সঠিক উত্তর হল চুরি করতে বা চোরাই মাল বহন করতে গিয়ে স্বেচ্ছায় আঘাত করলে। দণ্ডবিধির ধারা 390 অনুযায়ী শুধু অস্ত্র বহন করলেই চুরি দস্যুতা হয়ে যায় না। চুরি করার উদ্দেশ্যে বা চোরাই মাল বহন করার সময় তাৎক্ষণিকভাবে মৃত্যু ঘটানো, আঘাত করা, বাধা প্রদান করা, মৃত্যু আঘাত বা বাধার ভয় দেখানো, এর কোনোটি ঘটলে চুরি দস্যুতায় পরিণত হতে পারে। প্রশ্ন নম্বর 6, ক ও খের মধ্যে একটি চুক্তি একই ভাষায় দুটি আলাদা দলিলে লেখা হলো, এক্ষেত্রে কোনটি সত্য? সঠিক উত্তর হল প্রত্যেক দলিলই চুক্তির প্রাথমিক সাক্ষ্য। সাক্ষ্য আইনের ধারা 62 অনুযায়ী কোনো দলিল কয়েকটি অংশে সম্পাদিত হলে প্রত্যেক অংশই সেই দলিলের প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়। প্রশ্ন নম্বর 7, খ মারা গেলেন তার কর্মচারী, ক আইনগত উত্তরাধিকারীর দখলে যাওয়ার আগেই সেই অর্থ নিজের বলে ব্যবহার করলেন, ক কি অপরাধ করলেন? সঠিক উত্তর হল অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। দণ্ডবিধির ধারা 404 অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তি আইনগত উত্তরাধিকারীর হাতে পৌঁছানোর আগেই অসৎভাবে নিয়ে নেওয়া অপরাধ। অভিযুক্ত ব্যক্তি মৃতের কর্মচারী হলে এই ধারায় শাস্তির মাত্রা আরও বেশি হতে পারে। প্রশ্ন নম্বর 8, আমল অযোগ্য মামলায় পুলিশ কি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারেন? সঠিক উত্তর হল না, পারেন না। ফৌজদারি কার্যবিধির ধারা 155 অনুযায়ী আমল অযোগ্য অপরাধে পুলিশ কর্মকর্তা সাধারণত পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারেন না। ম্যাজিস্ট্রেট তদন্তের আদেশ দিলেও পুলিশ পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষমতা পান না। প্রশ্ন নম্বর 9, ক দাবি করলেন যে খের বাবা উইল করে একটি জমি তাকে দিয়ে গেছেন, জমির ওপর অধিকার প্রমাণের দায়িত্ব কার? সঠিক উত্তর হল খের দায়িত্ব। সাক্ষ্য আইনের ধারা 101 ও ধারা 102 অনুযায়ী যিনি কোনো অধিকার বা ঘটনার অস্তিত্ব দাবি করেন সেই ঘটনা প্রমাণের ভার তার ওপরেই থাকে। প্রশ্ন নম্বর 10, গ্রেপ্তারি পরোয়ানা কত সময় পর্যন্ত কার্যকর থাকে? সঠিক উত্তর হল কার্যকর না হওয়া বা আদালত বাতিল না করা পর্যন্ত। ফৌজদারি কার্যবিধির ধারা 75 অনুযায়ী শুধু সময় পেরিয়ে গেলেই গ্রেপ্তারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। আদালত বাতিল না করা পর্যন্ত অথবা পরোয়ানাটি কার্যকর না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকে। প্রশ্ন নম্বর 11, স্বীকারোক্তি সাধারণত কোথায় লিপিবদ্ধ করা হয়? সঠিক উত্তর হল আদালতে। ফৌজদারি কার্যবিধির ধারা 164 অনুযায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন। পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেও স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন না। প্রশ্ন নম্বর 12, পুলিশ হেফাজতে আসামির দেওয়া বিবৃতি কখন আদালতে প্রাসঙ্গিক হবে? সঠিক উত্তর হল সেই বিবৃতির আলোকে কোনো বস্তু বা তথ্য উদ্ধার হলে। সাক্ষ্য আইনের ধারা 27 অনুযায়ী বিবৃতির যে অংশের কারণে কোনো বস্তু বা তথ্য আবিষ্কৃত হয় শুধু সেই অংশই প্রমাণযোগ্য। আসামির পুরো স্বীকারোক্তি সাধারণত প্রমাণযোগ্য নয়। প্রশ্ন নম্বর 13, দণ্ডবিধি অনুযায়ী কোন অপরাধগুলো আপোষযোগ্য? সঠিক উত্তর হল সবগুলো। ফৌজদারি কার্যবিধির ধারা 345 অনুযায়ী মানহানি, অপরাধজনক চাকরির চুক্তিভঙ্গ, সাধারণ আঘাত নির্ধারিত পদ্ধতিতে আপোষ করা যায়।
তবে শুধু আইনে তালিকাভুক্ত অপরাধেই আইনগত আপোসের সুযোগ রয়েছে। প্রশ্ন নম্বর 14, আদালতে বিশেষজ্ঞের মতামত নেওয়ার উদ্দেশ্য কি? সঠিক উত্তর হল আদালতকে কোনো অভিমত গঠনে সহায়তা করা। সাক্ষ্য আইনের ধারা 45 অনুযায়ী বিশেষজ্ঞরা আদালতকে সহায়তা করতে পারেন বিজ্ঞান বিষয়ে, ফরেনসিক বিষয়ে, হস্তলিপি শনাক্তকরণে, অন্যান্য বিশেষ জ্ঞানসম্পন্ন বিষয়ে। তবে বিশেষজ্ঞের মতামত আদালতের জন্য চূড়ান্ত বা বাধ্যতামূলক নয়। প্রশ্ন নম্বর 15, দণ্ডবিধির ধারা 34 প্রয়োগের জন্য কমপক্ষে কতজন ব্যক্তি থাকতে হবে? সঠিক উত্তর হল কমপক্ষে 2 জন। এই ধারা অনুযায়ী একাধিক ব্যক্তি অভিন্ন অভিপ্রায় অপরাধ করলে প্রত্যেকেই সেই অপরাধের জন্য দায়ী হবেন। একাধিক ব্যক্তি বলতে অন্তত 2 জন ব্যক্তিকে বোঝায়। প্রশ্ন নম্বর 16, বিচার্য বিষয়ে কোন জিনিসটি সিদ্ধান্তের ইঙ্গিত দেয়? সঠিক উত্তর হল স্বীকৃতি। সাক্ষ্য আইনের ধারা 17 অনুযায়ী কোনো মৌখিক, লিখিত বা ডিজিটাল বিবৃতি যদি বিচার্য বিষয়ে কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দেয় তাকে স্বীকৃতি বলে। মনে রাখতে হবে, স্বীকারোক্তি হল স্বীকৃতির একটি বিশেষ ধরন, কিন্তু সব স্বীকৃতি স্বীকারোক্তি নয়। প্রশ্ন নম্বর 17, সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী কোন বিষয়টি আইনসম্মত? সঠিক উত্তর হল মৌসুমি ব্যবসার সময় নির্ধারিত রুটের বাইরে অস্থায়ীভাবে পরিবহন চলাচলের অনুমতি দেওয়া। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 28 অনুযায়ী ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, মৌসুমি প্রয়োজন এসব ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নির্ধারিত রুটের বাইরে সাময়িকভাবে পরিবহন চালানো যায়। প্রশ্ন নম্বর 18, পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টির অপরাধ তদন্ত করতে পারেন কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা? সঠিক উত্তর হল সাব ইন্সপেক্টর বা তার চেয়ে ঊর্ধ্ব পদের কর্মকর্তা। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর ধারা 6 ও ধারা 8 অনুযায়ী এই পদমর্যাদার কর্মকর্তা গ্রেপ্তার করতে পারেন, তল্লাশি করতে পারেন, আলামত জব্দ করতে পারেন। প্রশ্ন নম্বর 19, সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মোটরযানের কাগজপত্র পরীক্ষার ক্ষমতা কোন পুলিশ কর্মকর্তার আছে? সঠিক উত্তর হল সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তার। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 109 অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোটরযান থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করতে পারেন। চালক মোটরযান থামাতে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বাধ্য। প্রশ্ন নম্বর 20, সরকার নির্দিষ্ট স্থানে অস্ত্রের দখল নিষিদ্ধ করলে লাইসেন্সধারী ব্যক্তি তার অস্ত্র কার কাছে জমা দেবেন? সঠিক উত্তর হল থানার অফিসার ইনচার্জ অথবা লাইসেন্সপ্রাপ্ত ডিলার যেকোনো একজনের কাছে। অস্ত্র আইন 1878 এর ধারা 16 অনুযায়ী অস্ত্রের দখল বেআইনি হয়ে গেলে অযথা বিলম্ব না করে অস্ত্র জমা দিতে হবে। অস্ত্রটি নিকটতম থানার অফিসার ইনচার্জ অথবা লাইসেন্সপ্রাপ্ত ডিলারের কাছে জমা দেওয়া যাবে। প্রশ্ন নম্বর 21, ডিএনএ আইন 2014 অনুযায়ী ডিএনএ পরীক্ষার জন্য সম্মতি দিতে কতটুকু সময় পাওয়া যায়? সঠিক উত্তর হল 3 ঘণ্টা। ডিএনএ আইন 2014 এর ধারা 7 অনুযায়ী অনুরোধ জানানোর 3 ঘণ্টার মধ্যে সম্মতি দিতে হবে। নির্ধারিত সময়ে সম্মতি না দিলে তা অসম্মতি হিসেবে গণ্য করে আদালতের আদেশ চাওয়া যেতে পারে। প্রশ্ন নম্বর 22, কোন আইনের আওতায় একজন ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে পারেন? সঠিক উত্তর হল এসিড অপরাধ দমন আইন 2002। এসিড অপরাধ দমন আইন 2002 এর ধারা 19 অনুযায়ী ম্যাজিস্ট্রেট অপরাধের শিকার ব্যক্তি বা সাক্ষীর জবানবন্দি যেকোনো স্থানে গ্রহণ করতে পারেন। দ্রুত বিচার নিশ্চিত করার জন্য এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। প্রশ্ন নম্বর 23, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী পুলিশ অফিসার বলতে কোন পদমর্যাদার কর্মকর্তাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর হল সাব ইন্সপেক্টর বা তার ঊর্ধ্ব পদের কর্মকর্তা। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর ধারা 2 অনুযায়ী সাব ইন্সপেক্টর বা তার ঊর্ধ্ব পদের কর্মকর্তাকে পুলিশ অফিসার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল। এএসআই পদমর্যাদার কর্মকর্তা এই সংজ্ঞার আওতায় পড়তেন না। প্রশ্ন নম্বর 24, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী কোন কাজটি অপরাধ? সঠিক উত্তর হল অবসর পরবর্তী গবেষণার উদ্দেশ্যে সংগৃহীত তথ্য ব্যবহার করা। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ধারা 6 অনুযায়ী চাকরি শেষ হওয়ার পরেও সংগৃহীত তথ্য শুধু এই আইনের উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে। গবেষণাসহ অন্য কোনো উদ্দেশ্যে সেই তথ্য ব্যবহার করলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড হতে পারে। প্রশ্ন নম্বর 25, সংক্রামক রোগ আইন 2018 অনুযায়ী হোটেলে কেউ সংক্রামক রোগে আক্রান্ত হলে হোটেলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাকে জানাবেন? সঠিক উত্তর হল সিভিল সার্জন ও জেলা প্রশাসক উভয়কেই। সংক্রামক রোগ আইন 2018 এর ধারা 10 অনুযায়ী হোটেলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে দ্রুত সিভিল সার্জন, জেলা প্রশাসক উভয়কেই জানাতে হবে। বিষয়টি জানার পর সিভিল সার্জন মহাপরিচালককেও অনতিবিলম্বে অবহিত করবেন। প্রশ্ন নম্বর 26,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী কোনটি খ শ্রেণীর মাদক? সঠিক উত্তর হল গাঁজা গাছ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর প্রথম তফসিলের খ শ্রেণী অনুযায়ী গাঁজা গাছ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তারি ও পচুই খ শ্রেণীর মাদকদ্রব্য নয়। প্রশ্ন নম্বর 27। সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী স্থায়ী পদে নিয়োগ পেয়েছেন কিন্তু চাকরি এখনও স্থায়ী হয়নি এমন কর্মচারীকে কি বলে? সঠিক উত্তর হল শিক্ষানবিশ বা প্রবেশনার। সরকারি চাকরি আইন 2018 এর ধারা 2 অনুযায়ী সরাসরি নিয়োগ বা পদোন্নতি যেভাবেই নিয়োগ হোক না কেন চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত তিনি শিক্ষানবিশ হিসেবে গণ্য হবেন। প্রশ্ন নম্বর 28। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুযায়ী অভিযোগ গঠনের পর কত কার্যদিবসের মধ্যে বিচার শেষ করতে হবে? সঠিক উত্তর হল 180 কার্যদিবস। এই আইনের ধারা 24 অনুযায়ী অভিযোগ গঠনের পর 180 কার্যদিবসের মধ্যে বিচার শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হলে ট্রাইব্যুনালকে বিলম্বের কারণ লিখিতভাবে লিপিবদ্ধ করতে হবে। প্রশ্ন নম্বর 29। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2020 সালের সংশোধনী অনুযায়ী অপরাধের শিকার ও অভিযুক্ত ব্যক্তির কোন পরীক্ষাগুলো বাধ্যতামূলক? সঠিক উত্তর হল মেডিকেল পরীক্ষা ও ডিএনএ পরীক্ষা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 32 ও ধারা 32 ক অনুযায়ী মেডিকেল পরীক্ষা, ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক। আইনে ডোপ টেস্টকে এক্ষেত্রে বাধ্যতামূলক বলা হয়নি। প্রশ্ন নম্বর 30। কেস ডায়েরি কতদিন পর্যন্ত গোপন দলিল হিসেবে গণ্য হয়? সঠিক উত্তর হল মামলা আপিলসহ চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। পিআরবি প্রবিধান 68 অনুযায়ী কেস ডায়েরি গোপনীয়ভাবে সংরক্ষণ করতে হয়। কেস ডায়েরি তালাবদ্ধ রাখতে হবে এবং প্রয়োজন হলে বন্ধ খামে পাঠাতে হবে। প্রশ্ন নম্বর 31। পুলিশ আইন 1861 অনুযায়ী কোনো পুলিশ সদস্য চাকরি ছাড়তে চাইলে কতদিন আগে জানাতে হবে? সঠিক উত্তর হল 2 মাস আগে। পুলিশ আইন 1861 এর ধারা 9 অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি বা নির্ধারিত নোটিশ ছাড়া কোনো পুলিশ সদস্য নিজে নিজে দায়িত্ব থেকে সরে আসতে পারবেন না। প্রশ্ন নম্বর 32। চূড়ান্ত সাক্ষ্যপত্র বা ফাইনাল মেমোরান্ডাম কে এবং কখন তৈরি করেন? সঠিক উত্তর হল কোর্ট ইন্সপেক্টর মামলার চূড়ান্ত নিষ্পত্তির পরে। পিআরবি প্রবিধান 445 অনুযায়ী চূড়ান্ত সাক্ষ্যপত্রে উল্লেখ থাকে মামলার ফলাফল, দণ্ডিত ব্যক্তির তথ্য, প্রয়োজনীয় পুলিশ রেকর্ডের নির্দেশ। প্রশ্ন নম্বর 33। ফরমালিন নিয়ন্ত্রণ আইন 2015 অনুযায়ী সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে বিনা পরোয়ানায় কে তল্লাশি করতে পারেন? সঠিক উত্তর হল জেলা প্রশাসক এবং পুলিশ পরিদর্শক বা তার ঊর্ধ্ব পদের কর্মকর্তা, তবে তাদের সরকারের ক্ষমতাপ্রাপ্ত হতে হবে। ফরমালিন নিয়ন্ত্রণ আইন 2015 এর ধারা 10 ও ধারা 12 অনুযায়ী প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা, অপরাধী পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে কারণ লিখিতভাবে লিপিবদ্ধ করে রাতে তল্লাশি করা যাবে। প্রশ্ন নম্বর 34। নালিশ সাধারণত কার কাছে দায়ের করতে হয়? সঠিক উত্তর হল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। ফৌজদারি কার্যবিধির ধারা 190 অনুযায়ী মহানগরের বাইরে সাধারণত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নালিশ দায়ের করা হয়। পুলিশ রিপোর্ট নালিশের অন্তর্ভুক্ত নয়। প্রশ্ন নম্বর 35। হস্তান্তর না হওয়া সম্পত্তি থানার রেজিস্টারে লাল কালিতে কখন লিখতে হয়? সঠিক উত্তর হল প্রত্যেক বছর শেষে। পিআরবি প্রবিধান 526 অনুযায়ী বছরের শেষে অনিষ্পন্ন সম্পত্তির তথ্য পৃথক রেজিস্টারে লাল কালিতে লিখতে হয়। সম্পত্তি নিষ্পত্তি হলে উভয় রেজিস্টার থেকে সংশ্লিষ্ট তথ্য কেটে দিতে হয়। প্রশ্ন নম্বর 36। দণ্ডবিধির ধারা 161 এ অভিযুক্ত করতে কোন কোন শর্ত লাগবে? সঠিক উত্তর হল সবগুলো শর্তই লাগবে। এই ধারা অনুযায়ী অভিযুক্তকে সরকারি কর্মচারী অথবা সরকারি কর্মচারী হওয়ার প্রত্যাশী হতে হবে। বৈধ পারিশ্রমিকের বাইরে উৎকোচ গ্রহণ বা গ্রহণে সম্মত হতে হবে। কোনো সুবিধা বা অসুবিধা করার উদ্দেশ্যে উৎকোচ গ্রহণ করতে হবে। এই সব শর্ত একসঙ্গে পূরণ হলেই সংশ্লিষ্ট ধারায় অপরাধ সংঘটিত হবে। প্রশ্ন নম্বর 37। ফৌজদারি কার্যবিধি 1898 এর একমাত্র দণ্ডমূলক ধারাটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হল মুচলেকা ভঙ্গ বা বাজেয়াপ্তকরণ। ফৌজদারি কার্যবিধির ধারা 514 অনুযায়ী মুচলেকা বাজেয়াপ্ত হলে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা পরিশোধ করতে অথবা কারণ দর্শাতে নির্দেশ দিতে পারেন। জরিমানা আদায় না হলে সম্পত্তি ক্রোক করা এবং সর্বোচ্চ 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখার বিধান রয়েছে। প্রশ্ন নম্বর 38। পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারে আগ্নেয়াস্ত্র পর্যন্ত ব্যবহারের অনুমোদন কোন আইনে দেওয়া আছে? সঠিক উত্তর হল ফৌজদারি কার্যবিধিতে। ফৌজদারি কার্যবিধির ধারা 46 অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তারে বাধা দিলে বা পালানোর চেষ্টা করলে প্রয়োজনীয় সব কৌশল প্রয়োগ করা যায়। তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে অভিযুক্তের মৃত্যু ঘটানোর ক্ষমতা এই ধারা দেয় না।
প্রশ্ন নম্বর ৩৯। থানার অপরাধ ম্যাপে ডাকাতির মামলার তথ্য কোন কালিতে লেখা হয়? সঠিক উত্তর হল কালো কালিতে। পিআরবি প্রবিধান ৩৯০ অনুযায়ী ডাকাতির মামলা কালো কালিতে ইংরেজি ডি অক্ষর দিয়ে চিহ্নিত করতে হয়। সিধেল চুরি ও গৃহচুরির মামলা লাল কালিতে লেখা হয়। প্রশ্ন নম্বর ৪০। দণ্ডবিধি অনুযায়ী কোন ক্ষেত্রটি আদালত অবমাননা হবে না? সঠিক উত্তর হল টিআই প্যারেডে হাজির হওয়ার আদেশ অভিযুক্ত লঙ্ঘন করলে তা আদালত অবমাননা নয়। দণ্ডবিধির ধারা ২২৮ অনুযায়ী বিচারক কার্যক্রম চলাকালে ইচ্ছাকৃতভাবে আদালতকে অপমান করা বা কাজে বাধা দেওয়াই আদালত অবমাননার অপরাধ। টিআই প্যারেডে হাজির না হওয়ার ক্ষেত্রে সেই আবশ্যিক উপাদান পূরণ হয় না। প্রশ্ন নম্বর ৪১। পুলিশ রেগুলেশন অনুযায়ী পুলিশের সব রেকর্ড ও নথিতে সময় লেখার সঠিক পদ্ধতি কোনটি? সঠিক উত্তর হল ২৪ ঘণ্টাভিত্তিক পদ্ধতিতে সময় লিখতে হবে। পিআরবি প্রবিধান ১৭৩ অনুযায়ী ৪ অঙ্ক ব্যবহার করে সময় লিখতে হয়। প্রথম ২ অঙ্ক ঘণ্টা, শেষ ২ অঙ্ক মিনিট, সেকেন্ড উল্লেখ করার কোনো বিধান নেই। প্রশ্ন নম্বর ৪২। থানা বা ফাঁড়িতে আনিত বন্দির নিরাপত্তার দায়িত্ব কার? সঠিক উত্তর হল থানার অফিসার ইনচার্জ ও ফাঁড়ির ইনচার্জ উভয়েরই। পিআরবি প্রবিধান ৩২৮ অনুযায়ী বন্দিকে হাজতে নেওয়ার আগে তার শরীরে আঘাতের চিহ্ন আছে কি না পরীক্ষা করতে হবে। কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেলে তা সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। প্রশ্ন নম্বর ৪৩। পুলিশের কাছে দেওয়া বিবৃতিতে স্বাক্ষর না করার নিয়ম কোন আইনে আছে? সঠিক উত্তর হল ফৌজদারি কার্যবিধির ধারা ১৬২তে। এই ধারা অনুযায়ী তদন্তকালে পুলিশের কাছে দেওয়া লিখিত বিবৃতিতে বিবৃতিদাতা স্বাক্ষর করবেন না। ধারা ১৬১ অনুযায়ী বক্তব্য রেকর্ড করা হলেও স্বাক্ষর না করার এই নিষেধাজ্ঞা বহাল থাকে। প্রশ্ন নম্বর ৪৪। এসআর কেসের পূর্ণরূপ কি? সঠিক উত্তর হল স্পেশাল রিপোর্ট কেস। পিআরবি প্রবিধান ৫৩ ও ১১১৬ অনুযায়ী বিশেষ গুরুত্বসম্পন্ন মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিশেষ প্রতিবেদন পাঠানো হয়। এই প্রতিবেদন বিপি ফর্ম নম্বর ২০৮-এ প্রস্তুত করা হয়। প্রশ্ন নম্বর ৪৫। কোন ক্ষেত্রে হইচই নোটিশ ইস্যু করা যাবে? সঠিক উত্তর হল চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার না হলে। পিআরবি প্রবিধান ২৫০ অনুযায়ী নির্ধারিত গুরুত্বপূর্ণ মামলায় চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার না হলে প্রতিবেশী থানা ও সংশ্লিষ্ট ইউনিটে হইচই নোটিশ পাঠানো যায়। অপরাধী গ্রেপ্তার না হলেও এই নোটিশ দেওয়ার সুযোগ রয়েছে। প্রশ্ন নম্বর ৪৬। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সর্বোচ্চ কত বছরের শান্তিরক্ষার মুচলেকা দিতে বলতে পারেন? সঠিক উত্তর হল ৩ বছর। ফৌজদারি কার্যবিধির ধারা ১০৬ অনুযায়ী শান্তিভঙ্গের অপরাধে দণ্ডিত ব্যক্তিকে সর্বোচ্চ ৩ বছরের শান্তিরক্ষার মুচলেকা দেওয়ার আদেশ দেওয়া যায়। দণ্ডাদেশ আপিলে বাতিল হলে সংশ্লিষ্ট মুচলেকাও বাতিল হয়ে যাবে। প্রশ্ন নম্বর ৪৭। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সমন জারির স্বীকৃত পদ্ধতির বাইরে কোনটি? সঠিক উত্তর হল স্থানীয় চেয়ারম্যানের কাছে সমন দেওয়া। ফৌজদারি কার্যবিধির ধারা ৬৯ থেকে ৭২ অনুযায়ী সমন জারি করা যায় ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের কাছে, বাড়ির প্রকাশ্য স্থানে টাঙিয়ে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সমন দেওয়া নির্ধারিত পদ্ধতি নয়। প্রশ্ন নম্বর ৪৮। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেআইনি সমাবেশের ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তর হল বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক শক্তি প্রয়োগ করা যাবে। ফৌজদারি কার্যবিধির ধারা ১২৭ থেকে ১৩০ অনুযায়ী আদেশ দেওয়ার পরও সমাবেশ ছত্রভঙ্গ না হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বেসামরিক শক্তি প্রয়োগ করতে পারেন। বিশেষ পরিস্থিতিতে সামরিক শক্তি ব্যবহারের বিধানও রয়েছে। প্রশ্ন নম্বর ৪৯। দণ্ডবিধির প্রতিটি অপরাধের সংজ্ঞা ও দণ্ডবিধান কোন বিষয় মাথায় রেখে বুঝতে হবে? সঠিক উত্তর হল সাধারণ ব্যতিক্রমসমূহ সাপেক্ষে। দণ্ডবিধির ধারা ৬ অনুযায়ী প্রতিটি অপরাধের সংজ্ঞায় সরাসরি উল্লেখ না থাকলেও সাধারণ ব্যতিক্রম অধ্যায়ের বিধান সবসময় প্রযোজ্য হবে। প্রশ্ন নম্বর ৫০। দণ্ডবিধি ১৮৬০ এই সম্পত্তির বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত ধারাগুলো কোনটি থেকে কোনটি পর্যন্ত? সঠিক উত্তর হল ধারা ৩৭৮ থেকে ধারা ৪৬২ খ পর্যন্ত। দণ্ডবিধির সপ্তদশ অধ্যায় সম্পত্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের বিধান রয়েছে। এর মধ্যে রয়েছে চুরি, দস্যুতা, ডাকাতি, সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, ক্ষতিসাধন, অপরাধমূলক অনধিকার প্রবেশ। এই অধ্যায় সম্পত্তির বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলো একসঙ্গে বর্ণনা করা হয়েছে।